বিয়ের পরের দিন জানতে পারলাম আমার স্বামী একজন মানসিক রোগী। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করেন। তিনি কখনো নিজের মধ্যে থাকেন না, কখন কি করেন নিজেই জানেন না। এটা অবশ্য আমার জন্য ভালোই হয়েছে। আমার গাছেরটাও খাওয়া হবে, তলারটাও কুড়োনো হবে। বিয়ের পর এখনো পর্যন্ত আমি আমার স্বামীর কাছে যাইনি। ওনাকে দেখভাল করার আলাদা লোক আছে। আমার নজর তো অন্যদিকে। আমার মিষ্টি দেবরের আশেপাশে থাকতে হয় আমায়, নইলে সে আবার রাগ করে। এই সমাজের একটা কমন জিনিস হচ্ছে মেয়েরা স্বামীর কাছে সুখ না পেলে অন্যত্র সুখ খোঁজে, যাকে শুদ্ধ ভাষায় বলে পরকীয়া। আমার এই অসুস্থ স্বামীর জন্য কি আমি আমার সুখটা নষ্ট করব? অন্য সব মেয়ের মতো স্বামী ভক্ত হয়ে তার পায়ের কাছে পড়ে থাকার জন্যে আমি আসিনি। আমার শ্বশুরবাড়ির প্রচুর টাকা, অঢেল ধন সম্পত্তি এদের, সারা জীবন বসে খেলেও ফোরাবে না। বাবা আমাকে এই বাড়িতে বিয়ে দিতে চাননি, কিন্তু এত টাকা পয়সা এদের, এটা দেখে আমার ভেতরকার বড়লোক হওয়ার সুপ্ত ইচ্ছেটা মেটাতেই সবার অমতে বিয়েটা করা। আবার এদিক দিয়ে আমার স্বামীর অস্বাভাবিক আচরণ। তাকে কোনো রকম আমার ইশারায় নাচিয়ে সব সম্পত্তি নিয়ে আমি পালাবো, এটাই আমার উদ্দেশ্য। রাত হলেই আমার দেবর এই রুমে চলে আসে। আমার স্বামী সারাদিন হুইল চেয়ারে বসে ঝিমাতে থাকে। আমার দেবর তারই সামনে আমায় জড়িয়ে ধরে, আরো কত কি। আমার স্বামী বেচারা তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। দিনকে দিন আমার দেবর আর আমার এই পরকীয়া আরো গভীর হতে থাকে। দেবরের ভালোবাসা পাওয়া আমার উদ্দেশ্য নয়। ঠিক সময় সবকিছু নিয়ে আমি পালাবো। স্বামীকে দেখতাম মাঝে মধ্যে হুইল চেয়ারে বসে গাঢ় চোখে আমার দিকে তাকিয়ে থাকতো, যেন সে এখনই আমায় জবাই করে ফেলবে। তার সেই চাহনি দেখলে আমার শিরা উপশিরা কেঁপে ওঠে, যেন এখনই সে উঠে দাঁড়িয়ে একটা দা এনে আমার গলায় চালিয়ে দিল। অবশ্য তার কোনো সম্ভাবনা নেই। আমি আমার স্বামীর কাছে গিয়ে তার চোয়াল শক্ত করে ধরে মুখ অন্যদিকে ঘুরিয়ে দিই। সে ছিটকে অন্যদিকে সরে যায়। তার এই অসহায়ত্ব দেখে আমার প্রচুর ভালো লাগে। সারাদিন পায়ের উপর পা তুলে খাওয়া আর ঘুম, এটাই আমার কাজ। রাতে তো দেবরটার জন্যে ঘুমাতেও পারি না। একদিন আমার স্বামী রাতের বেলা তার হাতের ইশারায় আমায় বললেন তার সাথে ঘুমাতে। অনিচ্ছা সত্ত্বেও আমি তার কাছে গেলাম। উনি আমায় শক্ত করে তার বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়লেন। এক অন্য রকম শিহরণ বয়ে গেল আমার সমস্ত শরীরে। কাঁটা দিয়ে উঠছিল গা ক্ষণে ক্ষণে। এমন সময় আমার দেবর এলো দরজার কাছে। আমাকে শুয়ে থাকতে দেখে জোর করতে লাগলো বাইরে আসার জন্য, কিন্তু এখন আমার পক্ষে উঠে যাওয়া সম্ভব না। তাই সে রাগ করে চলে গেল সে রাতে। আমি আফসোসের সাথে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মুখে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ। দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আমার গাল ছিঁড়ে দিয়েছে। কে করলো এই কাজ? আমার এত সুন্দর মুখটা এভাবে ভেতরে দিল কে? আমার স্বামী? উনিই করেছেন হয়তো। ওনার তো এমনিতেই মাথায় সমস্যা আছে, এজন্য এসব পাগল টাগলের সাথে আমি থাকতে চাই না। উঠে গিয়ে ড্রয়ার থেকে মলম বের করে গালে লেপে দিলাম। ভীষণ কান্না আসছে আমার। এভাবেই চলছিল দিন। সকালে আমার সবার উপর ছুরি চালানো, আর রাতে দেবরের সাথে অন্তরঙ্গতা, সব মিলিয়ে বেশ চলছিল আমার দিনকাল। মাঝে মাঝে আমার স্বামী চক্ষু লাল করে চেয়ে থাকেন, যেন আমায় মেরে আমার দেহের রক্ত পান করতে পারলে উনি তৃপ্তি পেতেন। কিন্তু এবার আমার পালা সবকিছু গুছিয়ে নিয়ে এখান থেকে পলাতন হতে। এখানে আর বেশি দিন থাকা যাবে না, নইলে বিপদ বাড়বে। তবে তার আগে আমার স্বামীকে এই বাড়ি থেকে সরাতে হবে, কেননা এই বাড়ির লকারের চাবি তার কাছেই আছে। সে তার জামার পকেটে সেই চাবিটা নিয়ে ঘোরে। তাকে এই বাড়ি থেকে সরাতে পারলেই চাবিটা হাতে পাবো। তার জন্যে একটা ফন্দি খুঁজতে লাগলাম। কি করা যায়? এরই মধ্যে মাথায় একটা চমকপ্রদ বুদ্ধি খেলে গেল। স্বামী তো আমার এমনিই পাগল, তাকে পাগলা গারোতে পাঠিয়ে দিলে কেমন হয়? তাই করতে হবে। হাতে বেশি সময় নেই। এর পরের দিনই রাতের বেলা সুযোগ বুঝে আমার স্বামীর সাথে ধস্তাধস্তি করতে লাগলাম। এরকম একটা ভাব করতে লাগলাম যেন সে আমায় মারছে, আর আমি খুব ব্যথা পাচ্ছি। আমার চিৎকার শুনে বাড়ির কাজের লোক সব ছুটে এলো।
তারা আমার স্বামীকে বেঁধে ফেললো। আমি সবাইকে কেঁদে কেটে বললাম তাকে পাগলা কারণে দিয়ে আসতে। সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সে এখানে থাকলে আমাদের সবাইকে মেরে ফেলবে। সবাই আমার কথা বিশ্বাস করলো। আমার কথা মতো তারা মেন্টাল হসপিটালে ফোন করে গাড়ি পাঠাতে বলল। আমি যেন চাঁদ হাতে পেয়ে গেলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমি এত নাটক করার পরও আমার স্বামী কিচ্ছু বললেন না। উল্টে সব মেনে নিয়ে চুপ ছিলেন। উনি চাইলেই পারতেন আমার মিথ্যে অভিনয়টা ধরিয়ে দিতে, কিন্তু সে সেটা করেননি। অবশ্য আমার জন্য এটা সুবিধাই হয়েছে। কিছুক্ষণ বাদে হসপিটাল থেকে লোক এসে আমার স্বামীকে নিয়ে গেল। উনি যাওয়ার আগ অব্দি লাল চক্ষু নিয়ে আমার দিকে চেয়েছিলেন। যাওয়ার সময় উনি অদ্ভুত এক হাসি দিলেন আমার দিকে তাকিয়ে। পাগলরা তো কত কী করে। ওনার এই হাসির কারণ আমি গায়ে মাখলাম না। তবে এবার দেবরটাকে সেটেল করতে হবে। ও যদি আমায় বাধা দেয়, দিলে দিক, পরেরটা পরে দেখা যাবে। আমি খাটের বালিশের নিচ থেকে লকারের চাবিটা হাতে নিলাম। রাত ঘনিয়ে এসেছে, সবাই ঘুম। এখনই সুযোগ লকারে যা আছে সব নিয়ে নেওয়া। আমি পা টিপে টিপে যে রুমটায় লকার আছে সেখানে গেলাম। রুমটায় তালা মারা ছিল। আস্তে করে চাবি নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে পড়লাম। রুমটা ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দা ফাঁক করে দিতেই চাঁদের আলো রুমে ঢুকে রুমটা কিছুটা আলোকিত করে দিল। আমি সাবধানে লকারের সামনে দাঁড়ালাম। আমার হাত লেগে কিছু পড়ে গেলে সবাই জেগে যাবে। লকারের কাছে আসে সেই যেই না চাবি ঢুকাতে যাব, অমনি একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। ভয়ে ভয়ে পেছনে ঘুরে দেখি আমার দেবরজি দাঁড়িয়ে। এখন কি করব? সে দরজা খুলে ভেতরে এসে আমার সামনে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো এত রাতে? আর তোমার হাতে এটা চাবি কিসের? আগের তুলনায় তার গলার স্বর কঠিন শোনাচ্ছে। আগে যে মিষ্টি স্বরে ডাকতো সেটা উধাও হয়ে গেছে। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বললাম না। সে আবার বলল, আরে এটা তো লকারের চাবি, তুমি এটা কোথায় পেলে? এখানে এসেছো কি লকার খুলতে? তোমাদের মতো মেয়েরা টাকা ছাড়ার কি বা বোঝে। এই জন্যই তো তুমি ভাইয়াকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছো, তাই না? এক্ষুনি চাবিটা আমার হাতে দাও, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি অবাক হলাম তার সাহস দেখে। এতদিন আমার সাথে শুয়ে বসে এখন আমার উপর চেঁচাচ্ছে। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি চাবি না দেওয়ায় সে আমার সাথে জোরাজুরি করতে লাগলো এবং এক পর্যায়ে চাবি তার হাতে চলে গেল। চাবি হাতে পেয়ে সে বলল, আমি যদি রাতে না উঠতাম তবে তো সকালে উঠে দেখতাম যে লকার একদম ফাঁকা। আমি রোজ একবার করে রাতেই রুমে আসি। তোমার মতো চোর ছেঁচড়াদের তো আর কোনো অভাব নেই, তাই না? কাল সকালেই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। তোমার মতো ভিখারিকে আর খাওয়াতে পারবো না আমরা। কথাগুলো বলে সে উল্টো দিকে ফিরে চলে যেতে লাগলো। আমি কি করব বুঝতে না পেরে পাশে থাকা রডের লাঠিটা তার মাথায় মেরে দিলাম। সঙ্গে সঙ্গে বিকট শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ল আর চাবিটা ছিটকে পড়ল দূরে। আমি তো আসতেই মেরেছিলাম, এত জোরে লাগলো কি করে? পরে খেয়াল করলাম রডের মাথায় কাটা জাতীয় কিছু একটা পেঁচানো, ভীষণ সূচালো কাটা। ফ্লোর ভেসে গেল রক্তে। পেছন দিকের মাথাটা থেতলে গেছে। আমি অস্থির হয়ে তার নাকের কাছে আঙ্গুল নিলাম। না, শ্বাস পড়ছে না। তার মানে দেবরজি শেষ। উত্তেজনায় এটা কি করে ফেললাম? মাথা কাজ করছে না, সবকিছু ঘুরছে মনে হচ্ছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে। পথের কাটা দূর হয়েছে। তবে এখন আর লকার খোলা যাবে না। সকাল হতে আর কিছু সময় বাকি। একটু পর আবার আসবো, তখন দিনের আলোয় লকারের চাবি খুঁজতে সুবিধে হবে। এক্ষুনি গিয়ে সব কাজের লোকদের বাড়ি পাঠিয়ে দেব, তাহলে কাজটা করতে আরো সুবিধে হবে। আমি রুম থেকে বের হয়ে তালা মেরে দিলাম। ভেতরে দেবরের মরদেহ পড়ে আছে। সেখানেই পচুক, আমার কাজে বাধা দেবার শাস্তি পেয়েছে সে। আমি রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথাটা ভন ভন করছে। আমি উঠে নিচে নেমে সবগুলো কাজের লোককে বাড়ি পাঠিয়ে দিলাম। রুমে এসে বসলাম এক কাপ চা নিয়ে। এই বাড়ির লোকেরা স্পেশাল একটা চা খায়।
বাইরের দেশ থেকে আনিয়ে। এই চায়ের সাথে আমার আনা চায়ের দানাগুলো কাপে ঢেলে চামচ দিয়ে নেড়ে নিলাম। দু রকমের চায়ের পাতা একসাথে মিশে অন্যরকম একটা গন্ধ তৈরি করেছে, ছাছালো গন্ধ। মুখে দিলেই মন মস্তিষ্ক সব সতেজ হয়ে যায়। আমি পা তুলে আরাম করে চায়ে চুমুক দিলাম। পুরো চাটা শেষ করে যেই উঠতে যাব তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে আমার ভ্রু কুঁচকে এলো। মেসেজে লেখা, আমায় পাগল ভেবে স্বস্তি পাচ্ছ তো? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কে আমাকে এরকম একটা মেসেজ দিল। ভাবতে ভাবতেই পরক্ষণে আর একটা মেসেজ এলো সেই নাম্বার থেকে, যেটা পড়ার পর আমি অশান্ত হয়ে উঠলাম। মেসেজে লেখা, প্রিয় বউ, আশা করছি তুমি তোমার লক্ষ্যে সফল হয়েছ। আমাকে পাগল ভেবে হসপিটালে পাঠানোর পরিকল্পনাটা খারাপ ছিল না। আমি আমার 14 বছর বয়স থেকেই এই অভিনয় করে যাচ্ছি। তোমাকে দেখে আমি বুঝেছিলাম তুমি শুধু এই বাড়ির বউ হবার জন্য আসোনি। আমি তোমার চোখে মুখে অর্থের তীব্র লোভ দেখেছি। আমার সামনে আমার ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছ তুমি। তোমার মতো একই কাজ আমার মাও করেছিল। আমার বাবাকে রেখে অন্য পুরুষের সাথে মিশেছে আমার মা। আমার বাবাকে ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রেখেছে দিনের পর দিন। শেষে আমার বাবা আর বাঁচেনি। আমার মা আমায় রেখে বাবা সব টাকা পয়সা নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমার বাবাকে হত্যা করার শাস্তি হিসেবে মাকে দা দিয়ে জখম করেছিল, সাথে তার প্রেমিককে। 14 বছরের আমি তখন বুঝে গিয়েছিলাম মানুষ নামক এই প্রাণীগুলো আসলে কেমন। তুমি আমার বউ, তোমাকে আমি কখনো কষ্ট দিয়ে মারতে পারি বলো? আমার সাথে একটি রাতও তুমি কাটাওনি, তাও তো তুমি আমার বউ ছিলে। তুমি সকালে উঠেই চা পান করো আমি জানি। সেই চায়ের প্রতিটি দানায় মেশানো বিষের প্রতিক্রিয়া আশা করি শুরু হয়ে গেছে। আর যাকে তুমি আমার ভাই ভেবে রাত কাটিয়েছ, সে আমার ভাই না, সেও এসেছে তোমার মতো অর্থের লোভে। তাকে মারতে আমি চাই না। সে নিয়ে যাক আমার অর্থ সম্বল, যদি কিছু পাইতো। বাড়িতে অবশ্য টাকা পয়সা কিছু নেই, লকার খালি। তাই এখন তুমি যাও পরপারে, আর তোমার দেবর যাক জেলে। ইতি, তোমার স্বামী। মেসেজটা পড়ার পরেই মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো আমার। আমার সমস্ত পরিকল্পনা শেষ হয়ে গেল। গলা কাটা মুরগির মতো ছটফট করছি আমি। রক্তে বিছানা ভেসে গেছে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখ উল্টে চোখে ঝাপসা দেখছি। এত কষ্ট আমার জীবনেও আমি পাইনি। গলার সর্বশক্তি দিয়ে আমি ডাকতে চাইছি, কিন্তু পারছি না। কিছুক্ষণ এভাবেই চলল, তারপর সব শেষ। বিষের প্রতিক্রিয়ায় নীল বর্ণ ধারণ করেছে শরীর। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে উদ্ধার করে দুটি লাশ। একজনকে গ্রেপ্তার করতে এসে দুটো লাশ নিয়ে যেতে হচ্ছে। দুটো লাশই ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়। এদিকে পিয়াস এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। হসপিটালের লোকেদের সাথে আগেই যোগাযোগ ছিল তার। তারা জানতেন সে পাগল নয়, এক বুক ভালোবাসা নিয়ে ঘোরা এক বদ্ধ পাগল, যাকে কেউ ভালো না বেশে ঠকিয়ে দেয় বারে বারে। সে তো বদ্ধ উন্মাদ, ভালোবাসার জন্যে উন্মাদ। পিয়াস চলে যায় এই বেঈমানদের শহর ছেড়ে, প্রকৃত ভালোবাসার খোঁজে দূরে, বহু দূরে। আমাদের আজকের গল্পটি একটু অন্যরকম ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমাদের সমাজে এখনও এমন অনেক মানুষ পাওয়া যায় যারা টাকা বা অর্থ সম্পদের জন্য অনেক নিচে নামতে পারে এবং অনেক কিছুই করতে পারে। এসব মেয়েদের সাথে আসলে এরকমই হওয়া উচিত। সব মেয়েরা যে এমন আমি সেটা বলছি না, ভালো খারাপ মিলিয়েই মানুষ হয়। তো যাই হোক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।